গতকাল কলকাতা থেকে ঝাড়গ্রামে এসে পৌঁছানোর পরে আমরা দেখে নিয়েছিলাম ঝাড়গ্রাম শহরের মধ্যেই বেশ কিছু দ্রষ্টব্য স্থান। আমাদের জীবনের প্রথম লং ড্রাইভে বেরিয়ে পড়ার প্রথম দিনের অভিজ্ঞতার ভিডিও যদি আপনারা এখনও না দেখে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তা দেখে নিতে পারেন। আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে তা একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমরা ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আর পথে পড়বে দারুণ দারুণ সব জায়গা। সারাদিন সেই সমস্ত জায়গাগুলো ঘুরে ফিরে হয়তোবা সন্ধেবেলা গিয়ে আমরা বেলপাহাড়িতে পৌঁছাবো। বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বোহেমিয়ান সোলসের সাথে আপনাদের যাত্রা শুভ হোক। এখন বাজছে সকাল 9:30। আমরা চেক আউটের জন্য রেডি। ঝাড়গ্রাম ছেড়ে এখন আমরা যাব বেলপাহাড়ির দিকে। বেলপাহাড়ির উদ্দেশ্যে যাব। বেলপাহাড়িতে গিয়ে বেলপাহাড়িতে কয়েকটা স্পট আছে, সেগুলো দেখব। দেখো, এই আমাদের সব ব্যাগ ফ্যাগ রেডি হয়ে গেছে। এবার জাস্ট এই আমাদের হোটেল রুম, একটা ভালো হোটেল রুম, বড় হোটেল রুম আমরা পেয়েছিলাম ঝাড়গ্রামে। ঠিক আছে, আমরা এখন চেক আউট করে হোটেল থেকে বের হচ্ছি ঝাড়গ্রাম থেকে। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের বেলপাহাড়ি। তার আগে আমরা কয়েকটা স্পট ঘুরে যাব। শাল পিয়াল মহুয়ার জঙ্গল। আমরা এখন যাচ্ছি চিল্কিগড় কনক দুর্গা টেম্পল। ওখানে আমরা চিল্কিগড় রাজবাড়িও দেখব। আমাদের এই জঙ্গলমহল ট্যুরে আমরা যতগুলো জায়গায় গিয়েছি সেগুলো তো তাদের নিজ নিজ বৈশিষ্ট্যে অবশ্যই সুন্দর, কিন্তু আমাদের ক্ষেত্রে সবথেকে বেশি মন কেড়ে নিয়েছে কোনো গন্তব্যের থেকেও এই সুন্দর যাত্রাপথটা। জীবনের প্রথম লং ড্রাইভেই জঙ্গলের বুক চিরে চলে যাওয়া রাস্তায় এত সুন্দর একটা জার্নি আমাদের সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। কনক দুর্গা মন্দির যাওয়ার পথে আমরা একটু ছোট্ট চায়ের বিরতি নিয়েছি। এই একটা জায়গায় বসে আমরা চা খাচ্ছি। এই হচ্ছে চায়ের দোকান, এই গাড়ি। এইদিকে হচ্ছে কনক দুর্গা যাওয়ার পথ। আমরা এই দিক থেকে এলাম, এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই এখন সুন্দর আমরা রোদ্দুরে বসে মাচায় বসে এখন চা খাবো। এই হচ্ছে চায়ের দোকান। এখানে একটা মুরগির ফ্যামিলি ঘোরাঘুরি করছে। এই যে মা, দুই ছেলে মেয়ে, ওইদিকে বাবা, ওই যে পুরো ফ্যামিলি। এই যে এক ফ্রেমে পুরো ফ্যামিলি। ও একটু দূরে আছে, বাবা একটু দূরে। আচ্ছা, কাছে গিয়ে দেখাচ্ছি বাবাকে। এই যে চুঁটি, কি বড় মুরগি! কামড়ায় না।
মুরগি ঠোকর মারে। আচ্ছা, এটা কোনটা মুরগি কোনটা মোরগ? ছোটটা মুরগি? এইটা মোরগ। আচ্ছা, এটা মোরগ, এটা হচ্ছে বাবা, আর ওইদিকে হচ্ছে মা আর তার 2 ছেলে মেয়ে, পুরো ফ্যামিলি। এই যে কনক দুর্গা যাওয়ার পথে এই যে সুন্দর ছোট্ট চায়ের দোকান। এখন আমরা এসে পৌঁছেছি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে। আমরা এখন কনক দুর্গা টেম্পলে এন্ট্রি করছি। ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম জেলার একটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির। এটা হচ্ছে কনক দুর্গা টেম্পলের গেট। প্রাচীন লোককথা অনুসারে চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত স্বপ্নাদেশ পেয়ে ওই মন্দির তৈরি করেন। দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী রানীর হাতের সোনার কাঁকন দিয়ে দেবী মূর্তি নির্মিত হয়। সোনা অর্থাৎ কনক দিয়ে দেবী মূর্তি তৈরি হয়েছিল বলে এই মন্দিরের নামকরণ করা হয় কনক দুর্গা মন্দির। কনক দুর্গা টেম্পল চিল্কিগড়। 1960 সালে সোনার মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পরে রাজার বংশধরেরা অষ্টধাতুর দেবী মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করেন। গাড়ি এখানেই রাখতে হবে, পার্কিং হিয়ার। দু 2007-08 সালে আরও দুবার মূর্তি চুরি হয় এবং প্রতিবারই নতুন করে অষ্টধাতুর মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে দিলাম। এখানে অনেক আপনারা খাওয়া দাওয়ার জায়গা পেয়ে যাবেন। যারা যারা টিফিন করে আসছেননি, একদম ডাইরেক্ট এখানে এসে সকালবেলা টিফিন করতে পারবে। এটা কনক দুর্গা টেম্পলে যাওয়ার এন্ট্রিওয়ে। এন্ট্রিটাও খুব সুন্দর একটা রাস্তা দিয়ে এই মন্দিরের প্রবেশটা যেটা দেখছি, আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি। খুব শান্ত পরিবেশ, চারপাশে ঘন জঙ্গলের মধ্যেই মন্দিরটা বন আর কি। সুন্দর। বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। আবার গাছে লেখা আছে এটা কেন্দু গাছ। এই যে কেন্দু, একটু জুম করি, এই যে কেন্দু। একদম নিঝুম একটা শান্ত রাস্তা। এখানে একটা অদ্ভুত গাছের নাম আছে, নাম হচ্ছে রক্তপিতা। কিরকম অদ্ভুতভাবে ডালগুলো বেঁকে উঠেছে, অনেকটা বট গাছের মতো, কিন্তু বট গাছ নয়, এটা রক্তপিতা গাছ। হ্যাঁ, ঝুড়িগুলোই এরকম বেঁকে বেঁকে অনেক সময় থাকে, কিন্তু এটা ঝুড়ি নয় ঠিক, এটা গাছের গুঁড়িগুলোই এরমভাবে বেঁকে বেঁকে উঠেছে, এটা ঝুড়ি নেই। অদ্ভুত গাছ। এইটা হচ্ছে কনক দুর্গা মন্দির। এখানে আপনাদের যারা আসবেন খুব সাবধানে থাকতে হবে। প্রচুর হনুমান চারপাশে ঘুরে বেড়াচ্ছে। পুজো দিতে হলে পুজো সাবধানে দিতে হবে, কেননা ডালা বা প্যাকেট
ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এই সব হনুমানেরা। এই চত্বর, এই হচ্ছে মন্দির, এটা নাট মন্দির, এর পেছনে আসল মন্দির। আমি মন্দিরের ভেতরে গিয়ে তো ছবি তোলা সম্ভব না, তাই বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। এই মন্দিরে পুজো দেওয়ার অনেক একটা নিয়ম আছে। যারা মন্দিরে পুজো দিতে আসবেন তারা একটু সময় হাতে নিয়ে আসবেন। আমরা প্রথমবার এসে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম, এখানে পুরো ঝাঁকে ঝাঁকে হনুমান। এই কেউ একটা খাবার দিচ্ছে সেই জন্য। চলো যেদিকে, চলো হাঁটতে থাকো, হাঁটতে থাকো। হ্যাঁ, এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, বাচ্চারা যারা আসবে তারা এখানে ঢুকতে পারবে। অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এই মন্দিরের আধ্যাত্মিক পরিবেশটিও বড্ড সুন্দর। একটু সময় লাগলেও পুজো দেওয়ার পদ্ধতিটি এত সুন্দর যে পুজো দিয়ে মনটা দারুণ একটা ভালো লাগায় ভরে গেল আমাদের। তো এই মন্দিরে পুজো দেওয়ার জন্য যে নিয়মটা, সেটা হচ্ছে প্রথমে আপনি নৈবেদ্য এখানে পাওয়া যায় কিনতে, প্রসাদ কিনে নিয়ে আপনি গেটের মধ্যে ঢুকে যাবেন। মন্দিরের গর্ভগৃহে ঢুকে গিয়ে গেটটা বন্ধ করে দেবে। গর্ভগৃহে আপনাকে বসতে হবে অনেকজন মিলে। এখানে একটা স্লট করে পুজো দেওয়া হয়। এক একটা স্লট মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগবে। ওই সময়টা আপনাকে দিতে হবে। ঠাকুরমশাই যিনি রয়েছেন উনি পুজোটা করবেন এই 30-40 মিনিট ধরে। তারপরে আপনি প্রসাদ নিয়ে চরণামৃত খেয়ে বেরোতে পারবেন মন্দির থেকে। তো যখন এই কনক দুর্গা মন্দিরে কেউ পুজো দিতে আসবে তখন হাতে বেশ কিছুটা সময় আপনাকে রাখতে হবে। মোটামুটি পুজোতে আধ ঘন্টা এই পার্কিং থেকে এই ফেরা, মানে এই রাস্তা দিয়ে হেঁটে আসা, ছবি টবি তোলা, এই সব মিলে মোটামুটি একটা 1 ঘন্টার গল্প থাকতে পারে, 45 মিনিট থেকে 1 ঘন্টা। এই হচ্ছে কনক দুর্গা মন্দির। এবারে আমরা বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মন্দিরটা খুবই সুন্দর জায়গা আর পুজোটা খুব সুন্দরভাবে হয়। তাই যারা পুজো দিতে ভালোবাসেন বা বিভিন্ন জায়গায় মন্দির দর্শন করেন তারা এখানে এলে অবশ্যই ভালো লাগবে। তো আসুন, কনক দুর্গা মন্দির খুবই সুন্দর, এত সুন্দর মন্দির, এত সুন্দর পরিবেশ, এত শান্ত পরিবেশে এত সুন্দর পুজো, সত্যি একটা ভালো লাগার বিষয়। তো ঠিক আছে, ভিডিওটা এখন এখানেই বন্ধ করছি, আবার কিছুক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এর নাম ডুলুং নদী। কি সুন্দর না জায়গাটা। কনক দুর্গা মন্দিরের ভেতরেও এই ডুলুং নদীতে নামার একটা সিঁড়ি রয়েছে, যেটা আমরা আগে জানতাম না। জানলে অবশ্যই একবার নদীর জলে পা ডুবিয়ে আসতাম। এটা চিল্কিগড়ে জাস্ট কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে এই জায়গাটা এত সুন্দর, ওই জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে আমরা এখন একটু ছবি টবি তুলছি। আমরা এসে গেছি চিল্কিগড় রাজবাড়ি। এটা চিল্কিগড় রাজবাড়ির ঢোকার প্রবেশদ্বার। এই দিক থেকে আমরা এলাম ঝাড়গ্রাম থেকে। এই দিকে হচ্ছে বেলপাহাড়ি, এই হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশ করছি। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, এত সুন্দর। এখানে ঢুকেই একটা সুন্দর তোরণ রয়েছে, এটা কি আমি পরে জানছি। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই চিল্কিগড় রাজবাড়ি। এখানে একটা সুন্দর মাঠ,
এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। জঙ্গলমহলের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই চিল্কিগড় রাজবাড়ি প্রায় 300 থেকে 350 বছরের পুরনো। এই রাজবাড়ির সাথে ধল বিদ্রোহ ও চুয়ার বিদ্রোহের ইতিহাস জড়িয়ে আছে। এইটা রাজবাড়ির সাইডের জায়গা, এখন রাজবাড়িতে ঢুকতে দেয় না, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অফিস, তো এখানে ঢোকা যায় না। তো এখানে বাইরে একটা রথ রাখা রয়েছে, সম্ভবত এটা রথের দিন চলে। এখানে কোথাও ঢোকার কোনো জায়গা নেই, ঢুকতেও দেয় না। জিজ্ঞেস করাতে একজন বলল, একটা বাচ্চা ছেলে বলল ভেতরে দেখার কিছু নেই। এদিকে সব ভাঙাচোরা পোড়ো টাইপের কিছু বাড়ির অংশ রয়েছে, যেগুলো রাজবাড়ির অংশ। এখানে এ প্রসঙ্গে বলে রাখি, 2024 নভেম্বর মাসে আমরা যখন গেছিলাম তখন রাজবাড়ির ভেতরে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে সম্প্রতি রাজবাড়ির অন্দরমহলের কিছু ঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা চালু হয়েছে। এখানে একটা উনুন, মনে রান্না টান্না করে। হ্যাঁ, এখন কেউ এই যে জ্বালন রয়েছে, এখানে কেউ রান্না করে হয়তো। এইটা একদম পুরো একটা জায়গা। এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, না রক্ষণাবেক্ষণ নেই। এটা ট্যুরিজম করে দিলে এটা অনেক বেশি লোকজন আসতে পারে। ওইটা একটা মন্দির, দূরে যেটা দেখা যাচ্ছে, ঢোকার সময় যেটা দেখলাম ওটা একটা মন্দির। ব্যাস, এই আর সেরকম কিছু নেই দেখার মতো। কোনখানটা? হ্যাঁ, দেখছি। ঠিক আছে, আপাতত এখানেই এটা থাক। পরে আবার ওই সাইডটা একটু দেখে নিই, ওই সাইডটা দেখা হয়নি। ওই সাইডে সেরকম কিছু নেই, ওই ভাঙাচোরা জায়গা। ওখানেও একটা মন্দির রয়েছে ছোট, আর কোথাও কিছু নেই। হ্যাঁ, দেখছি। ঠিক আছে, তুমি কিছু বলবে? এই যে তোমার দিকে ক্যামেরা আছে। না, ঠিক আছে, এমনি দেখতে খারাপ লাগবে না ঘুরতে বেরিয়ে, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। তো আমরা এখানে এখন বন্ধ করছি, পরে আবার চালাবো ভিডিও। চিল্কিগড় রাজবাড়ি দেখে বেরিয়ে এবারে আমাদের পরবর্তী গন্তব্য তারাফেনী ব্যারেজ। I found my voice, now here I am, seeing it all from where I stand. Stars are guiding me, fire burning beautifully, reaching out now, reaching out. You held my hand and together we roam. Whoa, 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 whoa. But now I stand alone in my own. Bring me back to the world. Whoa, 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 whoa. Where I'll be safe even if I fall. Won't let gravity pull me down. Bring me back to the world. Standing alone, where I go, light shining bright, but still I'm low. Searching for home, feeling so lost, finally found at any cost. You can stay now, wherever I roam. Oh, but still I stand alone in my own. Bring me back. Whoa, bring me back. Whoa. সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ, পছন্দের গান আর মাঝে মাঝেই ভেড়ার পালের স্পিড ব্রেকার, দারুণ সুন্দর একটা অনুভূতি সব মিলিয়ে। পথ অবরোধ হওয়ার কারণে আমাদের একটা
অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে। তো সেখানে রাস্তা কিছুটা এরকম, গাড়ির মধ্যে আমরা মনে হচ্ছে লাফাতে লাফাতে যাচ্ছি। না বলো পথ অবরোধদের যারা হ্যাঁ, পথ যারা অবরোধ অ্যাকচুয়ালি পথ করেছে, অবরোধ করেছেন তাদেরই একজন এসে তাদেরই আমাদেরকে লুকিয়ে সাহায্য করেছে আর কি, হদিশ দিয়েছে, না হলে মুশকিল হয়ে যেত। কারণ অবরোধটা সবে লেগেছে, কখন উঠবে কেউ জানে না। আমরা যারা খুব কম সময়ের জন্য আসি তাদের কাছে 2-3 ঘন্টা বা জানি না কতক্ষণ হবে নষ্ট হওয়া মানে অনেকটা খারাপ ব্যাপার। এই যে গ্রামের কাঁচা রাস্তা ছাড়িয়ে আমরা এবারে তারাফেনী যাওয়ার মূল রাস্তায় এসে পড়েছি। তারাফেনী ব্যারেজ তারাফেনী নদীর ওপরে তৈরি ছোট্ট একটি বাঁধ। শাল গাছের জঙ্গল এবং পাথুরে বোল্ডারের ওপর দিয়ে বয়ে চলা নদীর জলধারা এই ব্যারেজ এবং তার আশেপাশের অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশেষভাবে বৃদ্ধি করেছে। এই যে আমরা তারাফেনী ব্যারেজ পৌঁছে গেছি। আমরা তারাফেনী ব্যারেজের ওপরেই রয়েছি। তারাফেনী ব্যারেজের ওপর, এটা তারাফেনী ব্যারেজের ওপরেই রয়েছি আমরা। এবার নেবে আমরা ছবি তুলি। এই তারাফেনী ব্যারেজ এই অঞ্চলের মানুষদের পানীয় জলের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং এই তারাফেনী নদী মুকুটমণিপুর বাঁধ থেকে জল পায়। এখানকার পরিবেশ খুবই শান্ত এবং মনোরম। যে সমস্ত প্রকৃতি প্রেমিকরা নির্জনতা পছন্দ করেন তাদের এখানে এলে খুবই ভালো লাগবে। আমাদের এর পরের গন্তব্য ঘাগরা জলপ্রপাত। ঘাগরা শব্দটি এসছে গাগরা অর্থাৎ জলে ভরা কলসি এর থেকে। জলপ্রপাতের গিরিখাতের আকৃতি কলসির মতো হওয়ায় এই নামকরণ। পাথরের মাঝে মাঝে ক্ষয়প্রাপ্ত হয়ে যে গর্তের সৃষ্টি হয়েছে সেখান থেকে জল বের হওয়ার সময় কলসি থেকে জল ঢালার মতো দেখায়। সেটাও এই ঘাগরা নামকরণের আরও একটি কারণ বলে মনে করা হয়। আমরা ঘাগরা পৌঁছে গেছি। গাড়ি কোথায় এই তো পুরো অফরোডিং, ওই তো সব নিচে এসছে। এই শুটিংও হচ্ছে, একটা শুটিং হচ্ছে, শুটিং পার্টি এসছে। ওরে বাবা, এই তো পুরো অফরোডিং। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। ওয়াটারফলস তো দেখছি খুবই শান্ত। এখানে একটা চরের মতো ব্যাপার আছে, আর এখানটা একটু নদী। যাব যাব। না, যতটা শান্ত ভেবেছিলাম ততটা নয়। আমাদের উপরে উঠতে হবে ফলসের জন্য, ফলস দেখার জন্য। শব্দ শোনা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। আর কি সুন্দর পাথরের
ডিজাইন, খাঁজ কাটা কাটা। হ্যাঁ, ওই দেখুন জল আসছে, আহা। সাবধানে চলো। একটা জল কিরকম ফুটো টুটো করে দিয়েছে, এরকম ভাবে কি করে এটা সম্ভব? এটা সত্যি আশ্চর্য। তুমি দেখেছো? এই দেখুন, এই হচ্ছে সিচুয়েশন ঘাগরা। সুন্দর ব্যাপার। ওহ, কি আওয়াজ জলের! আহা, এই তো জলের আওয়াজ নিশ্চয়ই ফিল করতে পারছে সবাই। ওইখান থেকে আসছে জলটা সোর্স, এখান অবধি যাওয়া যাবে, এর বাইরে আর যাওয়া যাবে না, দড়ি লাগানো আছে। এই জলের এই আওয়াজটাই একটা তো সুন্দর। খালি চুপ করে কিছুক্ষণ এই জলের আওয়াজ ফিল করার মতো। কিছু মানুষ আছে যারা এখানে এসেও চিপসের প্যাকেট ফেলে যায় আশ্চর্যভাবে। ভিডিওটা আগে করে নিই। হ্যাঁ, এখানে জল বেশ গভীর মনে হচ্ছে, জলটা একদম পুরো নীল একদম। এখানে আর যাওয়া যাবে না, এখানে তো ওই ফাঁক থেকে দেখা যাচ্ছে। বেলপাহাড়ি এলে এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস। কাচের মতো স্বচ্ছ জল। এখানে অনেক মাছ আছে, ভিডিওতে বোধহয় ধরা পড়বে না, কিন্তু একটু, হ্যাঁ একটু হালকা হালকা দেখা যাবে। প্রচুর মাছ, ছোট 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 ফিশ পা। এই যে আমার পায়ের ওপর দিয়ে দিয়ে দেখা যাবে, এই যে পায়ের ওপর দিয়ে মাছের সারি যাচ্ছে। এই ঘাগরা ওয়াটারফলসের এই
জল খুব ঠান্ডা জল, কেন এটা চড়া মতো। ঘাগরা ওয়াটারফলস দেখে বেরোতে বেরোতে প্রায় বিকেল 4টে বেজে গেল। ভীষণ খিদে পেয়েছে এবারে। বেড়াতে বেরিয়ে আমাদের সাথে যেটা হয় সেটা হলো খাওয়ার কথা মনেই থাকে না। সকাল থেকে ওই ছোলা, বাদাম, কেক, বিস্কুট এসবই খেয়েছি। প্রথমে তো বেলপাহাড়ির কোনো হোটেলে ভাত, রুটি বা লাঞ্চ করার উপযুক্ত কোনো খাওয়ার পাচ্ছিলামই না। বিকেল হয়ে এসেছিল তো চপ ভাজা শুরু হয়ে গেছিল। 2-3টে দোকান ঘোরার পরে একটা দোকানে বলল দুপুরের ভাত, ডাল, তরকারি রয়েছে, বললে গরম করে দেবে। আমরা সেটাই দিতে বললাম। ওই যে ছবিতে দেখলেন না, কাঁচা শালপাতার থালায় পরিবেশন করেছিল। যদিও এর পরে ওনারা নিজে থেকেই গরম গরম ডিম ভাজা, পেঁয়াজি এসবও দিয়েছিলেন, তবে সেসব আর ছবি তোলা হয়নি। এত খিদে পেয়েছিল, খেতে শুরু করে দিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাত্রা শুরু করেছি। আমরা আজকে যেখানে থাকবো বেলপাহাড়ির সেই হোটেল বা হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টেটা একদম গাড়রাশিনী পাহাড়ের কোলে বলা চলে। আজ যদি আলো থাকতে থাকতে পৌঁছাই, আজকেই আপনাদের জায়গাটা দেখাবো, আর নইলে কাল সকালে। এখনকার এই যাত্রাপথটিও ভারী সুন্দর। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে সন্ধে নেমে আসছে। অদ্ভুত সুন্দর মোহময় একটা পরিবেশ। আর কিছুটা এগোলেই গাড়রাশিনী পাহাড়ও আমাদের চোখে ধরা দেবে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের আজকে রাতের আস্তানায়, একদম গাড়রাশিনী পাহাড়ের কোলে। খুব সুন্দর চারপাশটা। কাল সকালে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এখন সন্ধেও নেমে এসছে আর অল্প কুয়াশাও রয়েছে। খুবই টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি রাতের ডিনার করে নিয়েছিলাম। খুব একটা কিছু করারও ছিল না। রাত্রেবেলা একদম ঘুটঘুটে অন্ধকার, গ্রামের পরিবেশ যেমন হয় আর কি। ডিনারে ছিল রুটি, দেশি চিকেন কারি আর আলু পটলের তরকারি। এই খেয়ে শান্তির একটা ঘুম। আবার কাল সকালে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।